নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো, এনবিপি শো, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। টিভি শো দেখে আপনারা অভ্যস্ত, রেগুলার প্রোগ্রাম। টিভি চ্যানেলে তো দেখছেনই নিয়মিত একই টাইমে, আর অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমাদের প্রোগ্রাম থাকে, ফেসবুক, ইউটিউবে রেগুলারলি প্রোগ্রাম থাকে। ইনফরমেটিভ প্রোগ্রাম, হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রাম, আয়ুর্বেদের অনুষ্ঠান। যে কোনো প্রবলেম নিয়ে আপনারা লাইভে যেহেতু আছি, লাইভে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম স্টার্ট হলো। আপনারা লাইভ লেখা থাকা মানেই জানবেন কথা বলার সুযোগ থাকছে। আপনারা যে প্রান্ত থেকেই দেখুন না কেন, বা ফোনে দেখছেন হয়তো ফেসবুক লাইভ, ইউটিউব লাইভে, আপনারা ফোন করবেন, আমাদের সরাসরি ডাক্তারবাবু উপস্থিত স্টুডিওতে কথা বলতে পারবেন। এনবিপি মানেই বুকে ভরসা, বিশ্বাস, আস্থা নিয়ে আমাদের এগিয়ে চলা। এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট সেন্টার এবং ক্লিনিক, আর অবশ্যই চেম্বার, ক্লিনিক রয়েছে সব জায়গায়। আপনারা জেনে গেছেন অলরেডি, এত বছর প্রোগ্রাম দেখছেন। আরও যারা নতুন দর্শক, তাদের জন্য এই সুন্দর অনুষ্ঠানে স্বাগত। আপনারা সবাই ফোনও করতে পারবেন, আর না করলেও আপনারা ঘরে বসে অনেক কিছু জানতে পারবেন। আজকে স্কিনের ব্যাপার নিয়ে আলোচনা করব। চর্মরোগ, নানান চর্মরোগ, গরম পড়ে গেছে, তীব্র গরম, শীতকালেও চর্মরোগ, আবার দেখবেন বর্ষাকালেও আরেক রকমের চর্মরোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, আবার গরম পড়লেও হচ্ছে র্যাশ, ইচিং, সানবার্ন হচ্ছে, নানান প্রবলেম। রাস্তাঘাটে বেরোতে তো হয় সবাইকেই কম বেশি। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে অনুরোধ করেছি। সব ডাক্তারবাবুরা আছেন, ঘুরিয়ে ফিরিয়ে আমাদের শোগুলো অ্যাটেন্ড করেন তারা। ব্যস্ততাও তো থাকে, অনেক ক্লিনিকে, অনেক চেম্বারে প্রচুর ভিড়, তাদেরকে সামলে রেখে, তাদের দেখে তারপর টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হয় আপনাদের জন্য। আর হেল্পলাইন নাম্বারটা বলে রাখি, লিখে রাখুন প্লিজ, 9830235527 অথবা 37 আপনাদের জন্য রয়েছে খোলা সর্বদা, সকাল 10টা থেকে রাত 10টা। আপনার কাছাকাছি কোথায় চেম্বার জেনে নেবেন। কলকাতায় নিয়মিত চেম্বার, হাওড়াতে নিয়মিত চেম্বার, বাকি চেম্বার সব আমি বলে দেবো। সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং অ্যাব্রডেও অনেকে কিন্তু বাই ভিডিও কল আপনারা কথা বলেন। যারা হয়তো আপনার রিলেটিভ বাইরে চলে গেছে, দেশের বাইরে, ইন্ডিয়ার বাইরে, তারাও কিন্তু যোগাযোগ করে বাই পোস্ট ওষুধপত্র নিয়ে নিচ্ছেন। কেননা এনবিপির একটা সুনাম হয়ে গেছে, মানুষ সুস্থ হতে পারছেন যে কোনো রোগ থেকে। আজকেও আছেন আমাদের সিএমডি, তো থাকেনি অবশ্যই ডক্টর বিনোদ শর্মা, এর পাশাপাশি সব ডাক্তারবাবুরাই ঘুরিয়ে ফিরিয়ে থাকেন। সবাই খুব কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুরা থাকেন আমাদের শোতে। আজকে ডক্টর এস ভাদুরী আছেন। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। ডক্টর ভাদুরী, লিভার থেকে শুনেছি স্কিনের প্রবলেম হয়, তার মানে কি কি প্রবলেম দেখা যায়? এই যে অনেকে কালো দাগ, মেচে দাগ, মুখটা কিরকম কালো হয়ে যাচ্ছে, এগুলো আমি শুনেছি লিভার থেকে হয়। আপনারা খুব অ্যালার্ট করেন, লিভারটাকে আগে সুস্থ করুন, পেটটাকে সুস্থ করুন, তবেই স্কিনের প্রবলেমগুলো নির্মূল হতে থাকে। তো এই ব্যাপারটা একটু বলি, লিভার আর স্কিনের কি ইন্টার রিলেশন রয়েছে একটু জেনে নিই প্রথমে। দেখুন, আমাদের লিভার হচ্ছে একটা খুব ভাইটাল অর্গান আমাদের শরীরের, আর এই জন্যই কি হয়, আর সবচেয়ে বড় অর্গান বলেই কিন্তু লিভার আমাদের, ঠিক আছে? তো এই লিভার কিন্তু অনেকগুলো রোল প্লে করে। তার মধ্যে যেমন লিভার দিয়ে আমরা দেখছি যে ডাইজেশনে হেল্প করে, তেমনি বডিকে ডিটক্সিফাই করার জন্য হেল্প করে। এবং যখন লিভার ফাংশন প্রবলেম হয়, লিভারের কোনো সমস্যা হয়, তখন দেখা যায় তার যে একটা বলবো ছায়া বা প্রতিবিম্ব, সেটা কিন্তু আমরা দেখতে পাই যে লিভার খারাপ হচ্ছে, তার সিগন্যাল হিসাবে দেখতে পাই আমাদের বিভিন্ন সমস্যা, যেটা স্কিনের মধ্যে প্রতিফলন হয়। কি হয় স্কিনের লিভারের সমস্যা হলে, কি কি সমস্যা হতে পারে স্কিনের উপরে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ডিসকালারেশন হয়, মানে স্কিনের রং পরিবর্তন হয়ে যায়। অনেক সময় দেখা যায় এক এক জায়গায় ছোপ 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 কালো দাগ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে সাদা দাগ হয়ে যাচ্ছে। আবার লিভারের সমস্যা থাকলে এটাও দেখা যায় যে একনে বা ব্রণর মতো সমস্যা আসছে। আবার লিভারের সমস্যা আমরা এটাও দেখতে পেয়েছি যে র্যাশ বেড়ে গেছে, স্কিনের মধ্যে র্যাশ আসছে, গোটা গোটা উঠছে, এগুলো হচ্ছে। তো এরকম বিভিন্ন সমস্যা বা চুল করছে স্কিন, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এটা লিভারের কিন্তু একটা সাইড এফেক্ট, লিভার মানে খারাপ হওয়ার একটা সাইড এফেক্ট। তো এগুলো আমরা দেখতে পাই। তার পাশাপাশি লিভারের সমস্যা হলে আমরা দেখি যে জন্ডিস যেটা আমরা বলি, ঠিক আছে, যেটা ব্লাডের মধ্যে বিলিরুবিনটা বেড়ে যায়, সেই জন্য দেখা যায় কি লিভারে একটা হলদেটে রং চলে আসছে, এগুলো দেখতে পাই। এছাড়া আমি বলবো যে শরীরের যে কোনো অংশ, মানে
যে কোনো অর্গান বা যে কোনো কিছু একটা সিস্টেম, সেগুলোকে কিন্তু ঠিক থাকতে গেলে প্রত্যেকটা সিস্টেমই ঠিক মতো কাজ করতে হয়। দেখুন আমাদের হার্টের সাথে লাংস জড়িত আছে, আবার দেখুন পেটের সাথে লিভার জড়িত আছে, তো এরকম সবগুলোর সাথে কিন্তু জড়িত আছে, ঠিক আছে। আবার দেখুন চুলের সমস্যা হলেও বলি আমরা যে লিভারের সমস্যা থেকে চুলের আসছে, যখন কনস্টিপেশনের সমস্যা সেটাও বলি আমরা লিভারের থেকে, আইবিএস সেটাও বলি লিভারের একটা পার্ট রয়েছে সেখানে। তো মানে আমাদের শরীরটা কিন্তু প্রত্যেকটা অর্গান একটা আলাদা আলাদা করে কাজ করে না। হ্যাঁ, প্রত্যেকজনের কাজ আলাদা, কিন্তু তাদের যে আউটকাম বা রেজাল্ট যেটা আমরা দেখতে পাই, আমরা যা যা করছি সারাদিনে, যা যা হচ্ছে ঘটনা আমাদের সাথে, একটার সাথে কিন্তু আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এর জন্যই দেখবেন যখন ডায়াবেটিস কারো হচ্ছে, সেখানে যখন অতিরিক্ত মাত্রায় ওষুধ নিচ্ছে ডায়াবেটিসের জন্য, তো সেখানে কি দেখা যাচ্ছে আক্রান্ত হয়ে যাচ্ছে কিডনি এবং হার্ট। এরকমই কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু খুব যোগাযোগ আছে। আরেকটা বলবো, যখন কারো খুব বেশি সুগার হয়, সেখানেও কিন্তু প্যানক্রিয়াসের সাথে সাথে দেখা যায় লিভার ফাংশনও সবসময় ঠিক হচ্ছে না। আর দেখবেন সেই সব মানুষের যাদের খুব বেশি সুগার আছে, দেখা যায় যে ঘাড়ের মধ্যে কালো দাগ হচ্ছে। তো এগুলোও কিন্তু স্কিনের মধ্যে রিফ্লেকশন হয় যখন আমাদের বিভিন্ন রোগের সমস্যা হয়। তার মানে লিভারটাকেও কিন্তু সুস্থ রাখতে হবে। স্কিনের সমস্যা তো রয়েছে, কারোর পিম্পলস, কারোর অ্যাকনে, কারোর নানা রকম স্পট দেখা যাচ্ছে। এই যে মেচেদার বাইরেও দেখবেন ছুলি পড়ছে, অনেকে ছুলি হয়, ছুলি বা সেতি, এগুলো কমন আমাদের স্কিন ডিজিজ। এগুলো কিন্তু আয়ুর্বেদ ছাড়া মডার্ন মেডিসিনে সেরকম ফল পাচ্ছেন না মানুষ, তাই আয়ুর্বেদেই ছুটে আসছেন। আপনারা যে কোনো প্রবলেম নিয়ে আলোচনায় আসবেন, আর আমরা স্কিন নিয়ে আলোচনা করছি। ড্যান্ড্রাফ হয় চুলের, তার থেকেও কিন্তু শুনেছি পিম্পলস। ড্যান্ড্রাফ বেশি হয়ে গেলে স্কিনে যখন ড্যান্ড্রাফগুলো ঝরে ঝরে পড়ে, তখন নাকি অনেক সময় ইচিং হয়, পিম্পলস দেখা যাচ্ছে। সুতরাং ওই হেয়ারটাকেও ক্লিন করতে হবে, হেয়ারের স্ক্যাল্পটা, মাথার তালুটাকেও ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনি ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাবেন এবং আস্তে 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 আপনি ঠিক হতে পারবেন। সবার জন্যই আমাদের এনবিপি তো রয়েছেই, এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ সেন্টার, যে কোনো রোগের ট্রিটমেন্টই হয়। এবার আসি এই যে সেতি রোগটা কিন্তু খুব চিন্তায় পড়ে যান। একটু 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 সাদা হতে হতে তো পুরো স্কিনটায় সাদা হয়ে যায়, মুখগুলো কেমন হয়ে যায়, হাত পা কেমন হয়ে যায়, রাস্তাঘাটে দেখবেন। তো এই সেতি ট্রিটমেন্ট কি আমাদের এনবিপিতে হচ্ছে ডক্টর ভাদুরী? হ্যাঁ, সেতির কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট হচ্ছে এনবিপিতে। এবং প্রথমে একটু আমরা বুঝে নিই এই সেতিটা কিভাবে হচ্ছে। সেতিটা হচ্ছে আমাদের যে স্কিন, তার কালারটা সাদার দিকে চলে যায়, মানে হাইপোপিগমেন্টেশন বলা হয়। আমাদের স্কিনের যে কালার, তার থেকে যদি আমাদের স্কিনের কালারটা বেশি কালো হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন। আর যদি আমাদের স্কিনের কালারটা হালকা হতে থাকে, তাহলে বলি আমরা ওটা হাইপোপিগমেন্টেশন। তো ভিটিলিগো বা ধরুন সেতি, এটা কিন্তু একটা হাইপোপিগমেন্টেশন কন্ডিশন, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আমাদের স্কিনের মধ্যে যে মেলানিন বলে একটা পদার্থ থাকে, যে পদার্থটার মেন কাজ হচ্ছে আমাদের স্কিনকে কালার দেওয়া, তো সেই পদার্থটা বিভিন্ন জায়গায় কিন্তু নষ্ট হতে থাকে। ওই পিগমেন্টটা মানে ওই কালো জিনিসটা কিন্তু স্কিনের নিচে যেটা থাকে সেটা নষ্ট হতে থাকে, এবং যখনই একটা চুলের গোড়া বা স্কিনের একটা পার্ট থেকে ওটা নষ্ট হয়, তখনই কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে সাদা হতে থাকে। এই আমাদের ভিটিলিগোর ক্ষেত্রে বা ধরুন যেটা আমি বললাম সেতির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়। আবার এর উল্টোটাই কিন্তু হয় যখন আমরা দেখি মেলাসমা হয়েছে বা মেচেদা হয়েছে। মেচেদা এমন একটা সমস্যা যেখানে কি হয়, আমাদের স্কিনের নিচে যে এই কালো জিনিসগুলো বা পিগমেন্টেশন, কি বলছি আমি, কালো পিগমেন্ট যেটা বলছি, কালো রঙের একটা পদার্থ, সেটা বেড়ে যেতে থাকে এক একটা জায়গায়। জেনারেলি ফেসের মধ্যেই হয়, এবং দুটো গালের মধ্যে হবে, ভুরুর ওপরে হবে, নাকের ওপরে হবে, এরকম জায়গাগুলো এগুলো হয়। প্রথমে একটু দেখা যায় কারো একটু বাদামি টাইপের রং হয় সেগুলো, এবং আস্তে 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 কালোর দিকে যেতে থাকে। কি হয়, এই যে মেলানিন যেটা বলছিলাম, কালো একটা পিগমেন্ট, সেটা স্কিনের তলায় এক এক জায়গায় বেড়ে যায়। যখনই বেড়ে যায়, তো স্কিনটা আমাদের যা নর্মাল কালার, তার থেকে আরো কালো হতে থাকে। এটাকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন। এরকম সব ধরনেরই কিন্তু স্কিনের রোগের যত রকম আছে, রোগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে যে আপনার শারীরিক কষ্ট দেবে, যেমন ধরুন যদি কারো সোরাইসিসের মতো সমস্যা হয়, কারো যদি ধরুন অ্যাকনে হয়, কারো ধরুন বা স্কিনের অন্য যেসব কি বলবো, ধরুন
হাজা হচ্ছে, দাঁত হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনাকে শারীরিক কষ্ট দেবে, চুলকবে, প্রচন্ড জ্বালা করবে, ঠিক আছে, আপনাকে কষ্ট দেবে, ঘুম আসবে না, এই প্রবলেমগুলো হবে। আবার কিছু আছে সেগুলো মানসিক প্রবলেমটা বেশি দেয় মানুষকে, যেমন ধরুন এই যে স্কিনের পিগমেন্টেশন যেটা আমি বলছি, সেটি হোক বা আপনার মেলাসমা হোক, ঠিক আছে। তো এগুলো কেন বেশি আমাদের মানসিক, কারণ এগুলোতে মানুষ মারা যাবে না, কিন্তু এই যে দেখতে খারাপ লাগছে, মানুষ একটা কিন্তু এটা মানসিকভাবে দুর্বল হয়ে যায় বা ভেঙে পড়ে। যে দেখে সে তাকায় যে তোমার মুখটা এত খারাপ হয়ে গেল কেন, তোমার গায়ের রংটা এরকম চেঞ্জ হয়ে গেল, এগুলোতে মানুষ কি হয় আস্তে আস্তে কিন্তু নিজেকে গুটিয়ে ফেলে, দেখা যায় মেন্টাল একটা প্রচন্ড চাপ আসে এবং মানুষ সাধারণের মধ্যে মিশতে চায় না তখন। তো এই যে দুরকম প্রবলেম, দুটোরই কিন্তু সমাধান আমাদের এনবিপিতে রয়েছে। কিছু কিছু প্রবলেম সেখানে আমাদের মেডিসিনের দ্বারা হবে, কিছু কিছু প্রবলেমের সমস্যার সমাধান সেটা কিভাবে হবে, যে আমাদের লাই লিগেন্স বলে একটা ডিভিশন আছে, স্কিন আর হেয়ারের বিভিন্ন ট্রিটমেন্ট হয় তার মাধ্যমে। কিভাবে, সেখানে কিছু মডার্ন মেশিনারিজ আছে, কিছু যন্ত্রপাতি আছে যার দ্বারা ট্রিটমেন্ট, যেগুলোকে আমরা লেজার থেরাপি বলি, তার দ্বারা ট্রিটমেন্ট করলে এইগুলো বিভিন্ন স্কিনের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ওপর থেকে ঠিক হতে থাকে। এটা দুই কম্বিনেশনে যখনই হয় রেজাল্টটা খুব ভালো হয়। তো ফোন আসতে শুরু করেছে, একটু দেখে নি একে একে, যারা চেষ্টা করছেন করুন, আমি একে একে সবার ফোন নিয়ে নেব। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে সুমিতা লাহার কথা বলছি। হ্যাঁ বলুন বলুন। তো আমার সমস্যাটা হলো, আমার মাথায় খুব ড্যান্ড্রফের সমস্যা দেখা দিয়েছে, মানে হয়েছে অনেকদিন ধরে, এই বছর খানেক হলো, কিন্তু এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু মাখছি, তারপরে একটু পাঠা করছি, কিন্তু এটা টেম্পোরারি একটু রিলিফ পেলেও পার্মানেন্টলি কিছু সলিউশন আমি পাইনি। হ্যাঁ, আমার ভীষণ ড্যান্ড্রফে ওই চুলকুনি মতন হয় আর রাফ হয়ে যায় চুলটা, তো এটা কি করা যেতে পারে? আচ্ছা, আপনার ড্যান্ড্রফের সমস্যাটা খুব বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গরমকালে সেটা বেড়ে যায়, আসলে স্ক্যাল্পটা ঘেমে যায়, যার জন্য আমি শ্যাম্পু করি 2-3 দিন বাদে বাদেই, কিন্তু তাও দেখছি বেড়ে যায় আমার সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই প্রবলেমটা হচ্ছে অনেকেরই হয়, এই সমস্যাটা যেটা গরমকালে হয়, স্টিকি ড্যান্ড্রাফটা বেশি হয়, মানে যেহেতু আপনি বলছেন ঘাম হয় বা ধরুন কারোর স্ক্যাল্পে খুব বেশি তেলে ভাব আছে, অয়েলটা খুব বেশি বেরাচ্ছে, সেখানে কি হয়, ওই যে ড্যান্ড্রাফগুলো যেগুলো আমরা সাধারণত দেখি যে ঝাড়া দিলে পড়ে যাচ্ছে, মাথা না ঝাড়া দিলে বা চিরুনির সাথে চলে আসছে, এই ক্ষেত্রে সেটা কি হয়, আঠার মতো স্ক্যাল্পের মধ্যে লেগে থাকে এবং সেগুলো কিন্তু আজ চুলকোনো শুরু করে দেয়। তো এটার জন্য দুটো পার্ট, একটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট করাতে হবে, যে ট্রিটমেন্টের দ্বারা এটা আর তৈরি হবে না, ঠিক আছে, নির্মূল হয়ে যাবে। দ্বিতীয়ত কি হচ্ছে, আপনার স্কিনের যত্ন নিতে হবে, মানে চুলের যত্ন নিতে হবে। কিভাবে নেবেন? সঠিক একটা কিন্তু শ্যাম্পু ইউজ করতে হবে, যেটা ড্যান্ড্রাফ গুলোকে আর বাড়তে দেবে না, কন্ট্রোল করতে হবে। শুধু তাই নয়, একটু সঙ্গে শুধু তাই নয়, তার পাশাপাশি একটা জিনিস করতে হবে কি, যে আপনার লোশন আছে, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, যেগুলো যে হয়ে গেছে সেগুলোকে মেরে দেবে। এই যে দুটো যদি পারপাসে আমরা ট্রিটমেন্ট করি, একটা হচ্ছে আপনার নতুন করে যাতে আর আসতে না পারে তার ট্রিটমেন্ট, যেটা আমরা লেজার থেরাপির মাধ্যমে করব, এবং যেটা অলরেডি হয়ে গেছে সেটাকে আমরা রিমুভ করে দেব, যাতে কেয়ার নেব যাতে আর বাড়তে না পারে। এই দুটো কম্বিনেশনে যখন ট্রিটমেন্ট হবে, তাহলে কিন্তু আপনি পার্মানেন্টলি এর সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আমাদের এনবিপি লা এলিগেন্স, এখানে কিন্তু দুটো জিনিসেরই ব্যবস্থা রয়েছে। বাহ, একটু যোগাযোগ করলেই কিন্তু আমাদের লা এলিগেন্স তো রয়েছেই, এনবিপির আন্ডারেই সব রকম স্কিনের হেয়ারের ট্রিটমেন্টও হয়, প্রোডাক্টও আপনারা পাবেন। একটু হেল্পলাইনে ফোন করে নিন। বাঁকুড়াতে আমাদের ক্লিনিকও আছে, চেম্বারও আছে, যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার রয়েছে লাল বক্সে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছেন, একটু দেখে নিই, তারপর আমি বাইরের চেম্বারগুলো আপনাদের বলে দেবো। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। গুড ইভিনিং, আপনাদের গুড ইভিনিং জানাচ্ছি। আর আমি একটু ফ্রি থাকলে ডাক্তার প্রোগ্রামটা খুবই ফলো করি, আমি চেষ্টা করি ফলো করার জন্য, কারণ ডাক্তারের অ্যাড্রেসগুলো সব মানে আমার ভালো লাগে। হ্যাঁ, তো আমার প্রবলেম হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে আমার ক্রনিক আছে ভীষণ অ্যাসিডিটি, মানে কিচ্ছু খেতে পারছি না, খালি অ্যাসিডিটি হয়ে যায়, যা খাচ্ছি অ্যাসিডিটি হচ্ছে। হ্যাঁ, আমি কোনো হ্যাপি আউটপুট কিছুও খাই না, ঝাল মশলা আমি বেশি খেতে পারি না, আমি তো মানে একদম খাওয়া নাই,
কিন্তু গলা জ্বালা করছে, যখনই চা খাচ্ছি গলা জ্বালা করছে। খাওয়ার মধ্যে হয়তো একটু মাঝে সাথে ওই যে চাটা খাই, হ্যাঁ কফি টফি খাই না, কফি টফি ব্যাটারিটা ওরকম না। আমি বাইরে বেড়েছিলাম খুবই কফি খেতাম, এখন কফি খাই না। তো আমার যে অসুবিধা হচ্ছে দাদু, আমি কি খাবো, কি ব্যাগটা নেবে একটু বললে খুব ভালো হয় দাদু। মানে আমি মাছ টাছ মাংস খুব একটা খাই না। আপনার অ্যাসিডিটি যে হচ্ছে ওটা গলা বুক জ্বালা করে? হ্যাঁ গলা জ্বালা করছে, বুকেও আছে, নাহলে গলা বুকে মানে জ্বালা করছে। আচ্ছা, আপনি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমি বলছি, শুনুন, বলে দিচ্ছে। দেখুন, এটাকে বলে হচ্ছে জিইআরডি, গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ। মানে এই যে জিইআরডি কথাটা বললাম, এটাই কি হয়, সাধারণত আমাদের পেটের মধ্যে কিন্তু HCl বলে একটা অ্যাসিড তৈরি হয় বা থাকে। তার কাজ কি, আমাদের কোথায় থাকে, আমাদের পাকস্থলীতে। তার কাজ হচ্ছে আমরা যে খাদ্য খাবার খাই সেটাকে একটা মন্ডা তৈরি করে, ঠিক আছে, এবং সেটা হজম করতে সাহায্য করে। এটা হচ্ছে ওটার কাজ। এবার যখন আমাদের এই পেটের মধ্যে এই HCl অ্যাসিডটা বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেড়ে যায়, তখন অনেক সময় আমাদের সমস্যা দেখা দেয়। কিভাবে বাড়তে পারে, যে আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি তার যদি খাবারের নেচারটা অ্যাসিডিক হয়, তাহলে আমাদের শরীরে ওই অ্যাসিডের মাত্রাটা বা পেটে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাবে। তো কিসের জন্য অ্যাসিডের মাত্রাটা মানে বেড়ে যায়, আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেগুলো যদি খুব হাই প্রোটিন ডায়েট হয়, খুব বেশি করে প্রোটিন ডায়েট, যার মধ্যে আবার তেল মশলা দিয়ে খুব কষিয়ে রান্না হয়, তাহলে কিন্তু দেখা যায় যে ওই অ্যাসিডের মাত্রাটা আমাদের পেটে আরো বেড়ে যায়। এগুলো অ্যাসিডিক, ঠিক আছে। তারপরে ধরুন এই যে কোল্ড ড্রিঙ্কস গুলো খাওয়া হয়, কার্বোনেটেড ওয়াটার যেগুলো বলা হয়, যদিও সেখানে হজম হয় বলে লোকে, কিন্তু এটা হয় না, এটা আরো অ্যাসিডিক নেচার তৈরি করে দেয় শরীরের মধ্যে। তো এইগুলো বাড়তে বাড়তে দিনের পর দিন কি হয়, আমাদের যে একটা স্টমাক তো রয়েছে, স্টমাকের ওপরে একটা পাইপ আছে, যে আমাদের মুখ থেকে যে পাইপটা গেছে গলা দিয়ে, তারপরে স্টমাকটা, পাকস্থলীটা, এর মাঝখানে একটা দরজা থাকে, ঠিক আছে। ওই দরজাটা কি হয়, যখনই আমরা খাবারটা খাই, ও নিচের দিকে ও খুলে গিয়ে নিচের দিকে আমাদের খাবার পাঠায়, জল পাঠায়, যাই খাই, কিন্তু ওপর দিকে উঠতে সাহায্য করে না, ও তখন দরজাটা বন্ধ করে রাখে। এবার যাদের অতিরিক্ত এই অ্যাসিডিটি হতে থাকবে, তার কি হবে, এই যে দরজাটা লুজ হয়ে যায়, এবং যখনই লুজ হয় ওই অ্যাসিডটা যখন বেড়ে যাচ্ছে তখন ওপর দিকে ঠেলা দেয়। দুটো টাইম এটা হয়, যদি আপনি অ্যাসিডিক ফুড খাচ্ছেন আরো বেড়ে গেল, ওপর দিকে চাপ দেবে। আবার কেউ যদি ধরুন অ্যাসিড খুব বেড়ে আছে, একটু সঙ্গে থাকুন, অ্যাসিড খুব বেড়ে আছে, তার পাশাপাশি যদি আপনি খুব মানে জোর করে করে খাচ্ছেন ওই অ্যাসিডিক ফুড, তখন দেখবেন ওটা গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে। এইভাবে কিন্তু আমাদের অ্যাসিডটা বেড়ে যায়। তো এটাকে যদি আপনার ঠিক করতে হয়, আপনি যেটা বললেন ডায়েট চার্টের কথা, আপনার যদি এটা ঠিক করতে হয়, প্রথম যেটা করতে হবে, আপনার অ্যাসিডিক ফুড সব বন্ধ করতে হবে। এর সহজ উপায় হচ্ছে, আপনি যতটা বেশি পারবেন শাকসবজি ফলমূল খাওয়া শুরু করুন, যত বেশি পারবেন। আর যত কম পারবেন আপনি কি খাবেন, ওই প্রোটিন, হাই প্রোটিন ডায়েট, যেমনি অ্যানিম্যাল প্রোটিন, যেগুলো মাছ মাংস ডিম, এগুলো যত কম খাবেন দেখবেন এই প্রবলেমটা তত বেশি কমতে থাকবে। তার সাথে আপনি যখন রান্না করবেন, ওই তেল দিয়ে কষিয়ে রান্না করে আপনার যখন মশলাগুলোকে পুড়িয়ে দিচ্ছেন, সেটা না করে আপনি একদম অল্প তেলে রান্না করবেন। সবচেয়ে ভালো তেলে রান্না হচ্ছে আমাদের সরষের তেল এবং তার সাথে অলিভ অয়েল, এই দুটো তেলই কনসিডার করা যায় ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। এবং পরিমাণ সবসময় কম, কারণ আজকাল বেশিরভাগ তেলের মধ্যেই অ্যাডাল্টারেশন হচ্ছে, ভেজাল মেশানো হচ্ছে। তো সেইটা আমরা তো বুঝতে পারবো না কোনটা আছে কোনটা নেই, তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেটাকে যতটা কম পারা যায়, ঠিক আছে, এইভাবে মেনটেন করুন। সকালে হালকা খাবেন, রাতে হালকা খাবেন, দুপুরের খাবারটা মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে কমপ্লিট করবেন। ভোরবেলা গরম জল খাবেন, রাতে গরম জল খাবেন। আর যে দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া আর ব্রেকফাস্ট খাওয়া, এর আধ ঘন্টা আগে জল খাবেন, আবার খাবার শেষ হওয়ার পরে 40 মিনিট পরে জল খাবেন। এই মাঝখানের টাইমটায় আর জল খাবেন না, তাহলেই দেখবেন অ্যাসিডের প্রবলেমটা অনেকটা কিন্তু কমে আসছে। যদি তাও প্রবলেম ফেস করেন, তাহলে বলবো একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন। কে আছেন এবার বলুন। হ্যালো, বলছি যে আমি কৃষ্ণগত্রে বলছি, আমার বাপাটা
ফুলে যায়, ডান পাটা ফুলে সামান্য, কিন্তু বা পাটা বেশি ফুলে। আমি এখানে 22 সালে ওষুধ খেয়েছি বেশ কয়েক মাস হাঁটু ব্যথার জন্য। তা যাই হোক, একরকম খাওয়ার পরে আর যেতে পারি না, আমার হাসপাতাল খুঁজতে বলে। তাই কিন্তু জানছিলাম কি ব্যাপার, কি করবো। না, আপনার এখন পা ফুলে যাচ্ছে, আপনার কি প্রেসার বেশি আছে বা কিডনির কোনো সমস্যা আছে, সেগুলোও জানতে হবে। আমি হালে রিপোর্ট করেছি, ক্রিয়েটিন ভালো নরমাল আছে, তারপরে আরে নরমাল আছে, ইউরিক অ্যাসিড নরমাল, তারপরে সুগার নরমাল, আর প্রেসারটা আমার একটু হাই। তার জন্য আমি দুবেলা দুটো ওষুধ খেতে হয় অ্যালোপ্যাথি। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বলেন? কৃষ্ণনগর। আমি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে তো চেম্বার আছে। কবে দেখিয়েছেন লাস্ট আমাদের? আপনাদের ওখানে ওই তো 23-24-এ লাস্ট দেখিয়েছি বোধ হয়। তারপরে তো যাওয়া হয়নি, ওই পায়ের হাঁটু ব্যথার জন্য যাচ্ছিলাম। আচ্ছা, 6 মাস মতো ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, এখন হাঁটু ব্যথাটা আগে থেকে কমেছে, তাই তো? হ্যাঁ, আগে থেকে একটু কমই আছে। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছি, আপনি একটা কাজ করুন, আপনি রিপোর্ট যা আছে সব নিয়ে আমাদের চেম্বারে আসুন কৃষ্ণনগরে, ঠিক আছে? ওখানে যিনি যাবেন আপনাকে দেখবে। অনেক সময় কি হয় যে প্রেশারের যে ওষুধ খাচ্ছেন, সেই প্রেশারের ওষুধের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু অনেক সময় পাটা ফুলতে পারে। এবার সেটা থেকে হচ্ছে না ভেতরে কোনো অন্য সমস্যা আছে, ডাক্তারবাবুরা যখন আপনার সাথে কথা বলবে তখন সঠিকভাবে বুঝতে পারবে, জানতে পারবে, ঠিক আছে? তার জন্যই বলবো আপনি একবার রিপোর্টগুলো নিয়ে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন নেক্সট কবে কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, সেই দিন ডাক্তারবাবুদেরকে গিয়ে দেখান। এটার তখন কিন্তু প্রবলেমটা সলভ আউট করা যাবে। ঠিক আছে, আপনি টিভিতে দেখুন হেল্পলাইন নাম্বার লেখা, হেল্পলাইন নাম্বার দুটো লিখে নিন, একটু কথা বলে নিন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু বলে দিই আমাদের বাইরের চেম্বারগুলো কবে কখন কোন ডাক্তারবাবু অ্যাটেন্ড করছেন একটুখানি লিখে নিন আপনারা। আর অবশ্যই বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য আছেন। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সব ক্লিনিক, সব চেম্বার অ্যাটেন্ড করেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। ক্যানিংয়ে ডক্টর আর দে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। অবশ্যই কিন্তু কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর বি শর্মা। আচ্ছা, কে আছেন একটু দেখে নি, আবার আমি বাকি চেম্বারগুলো বলছি। কে আছেন বলুন? হ্যালো, আমি পূর্বস্থলী থেকে অক্ষি চক্রবর্তী বলছিলাম। কোথা থেকে? পূর্বস্থলী, নবদ্বীপ। নবদ্বীপ, আচ্ছা, বলুন কি প্রবলেম বলুন। ডক্টর ভাদুরী আছেন। বলছি যে আমার না বহু বছর ধরে, মানে 1 বছর হতে চললো, আমার পায়ের আঙুলে, বুড়ো আঙুলের নখের মতন হয়েছিল, নখটা মাংসটা ঢুকে মানে একটা বাজে পরিস্থিতি হয়ে গেছে কুচকুচ জন্য। তো একবার তার ওইটা অপারেশন করা হয়েছিল, আঙুলে মানে নখটা সাইড দিয়ে কেটে বাদ দেওয়া হয়েছিল, দিয়ে আবার এখন হয়েছে এরকম পরিস্থিতি। এখন খুব ব্যথা, দুটো করতে পারছিল, খুব অবস্থা খারাপ। আচ্ছা, আপনি একবার আসুন, ঠিক আছে? ওখানে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে, আর ইনফেকশন হয় বলেই ওই পুঁজটা জমছে। তো আপনি আমাদের কাছে একবার আসুন, এসে দেখিয়ে নিন, ঠিক আছে? কারণ আর আপনার কি সুগার রয়েছে? না, সুগার নরমাল। বয়স কত? আপনার বয়স 19? 29? আপনার নিজের? হ্যাঁ, 19 বছর। আচ্ছা, ঠিক আছে। একটা কাজ করো, তুমি একবার এসে আমাদেরকে চেম্বারে দেখাও, আর যদি আগে যা যা করেছো তার যদি প্রেসক্রিপশন বা কোনো রিপোর্ট থাকে সেগুলোও নিয়ে আসো। এটা আগে দেখতে হবে। না, বাড়িতে করলে তেমন কিছু সারার ব্যাপার নেই, কারণ হচ্ছে এটা বারে বারে হচ্ছে, মানে অনেক সময় কি হয় পায়ের যে ফরমেশন আছে সেই জন্য কি হয়, এই চাপ বেশি পড়লে নখটা ভেতর দিকে ঢুকতে থাকে, ঠিক আছে? সেখানে ঢুকতে গিয়ে, কারণ নখটা তো বাড়তেই থাকে, তো কোনাগুলো ভেতরে ঢুকে সেখানে কিন্তু ঘা তৈরি করে। ঘা তৈরি করলে সেখান থেকে এই পুঁজ জমতে পারে, ব্যথা হতে পারে। সে নখটা কেটে দিয়েছে মানে সেই নখটা তো আবার বড় হয়ে গেছে, যেহেতু বড় হয়েছে ওরকম আবার তখন আমরা দেখে নিতে হবে ওটা তার জন্য হচ্ছে না কোনো ভেতরে সমস্যা আছে যার থেকে অল্প কেটে গেলেই সেটা পুঁজ জমে যাচ্ছে বা কিছু। একবার আসো, বাড়িতে এমন করার কিছু নেই, শুধু একটু মাথায় রাখবে যদি ব্যথা হয় হালকা গরম জলের মধ্যে নুন ফেলে একটু ওই নখের মধ্যে দেবে, মানে বা পাটায় চুপিয়ে রাখবে, ঠিক আছে, আঙুলগুলো। আর হচ্ছে কি নোংরা বালি টালি ধুলো বালি যাতে না লাগে তার জন্য একটু কেয়ার নেবে আর কি।
ঠিক আছে, আর চলে আসো, এসে একবার দেখিয়ে নাও। একবার দেখাতে তো হবেই, আর পায়ের যত্ন নিতে হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, ডক্টর ভাদুরী বলেই দিলেন। আর হেল্পলাইনে ফোন করে আপনার কাছাকাছি কোথায়, কৃষ্ণনগরে তো আছেই আমাদের চেম্বার, এছাড়া অন্য কোথায় কাছে হবে এটাও জেনে নিতে পারবেন ভাই, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। তক্ষুনি হচ্ছে অনেকদিন ধরে। আজ আমি চেম্বারগুলো বলে নিই, তারপর আমরা একটু ইন্টারভিউ পার্টে চলে যাব, আমাদের পেশেন্টরা কে কিরকম ফিডব্যাক দিচ্ছেন সেগুলো জানিয়ে দেবো। আচ্ছা, বললাম কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল। এছাড়া অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন এরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যী, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যী, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর, তাকে পাচ্ছেন আপনারা আগরতলায় ডক্টর বি শর্মাকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যী, আলিপুরদুয়ারে নতুন ওপেনিং আমাদের হচ্ছে আপনারা জানেন 27 তারিখ আলিপুরদুয়ার, অবশ্যই ডক্টর বি শর্মা থাকবেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যী, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা থাকবেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, কলকাতায় আমাদের ল্যান্সডাউনে চেম্বার, খিদিরপুরে চেম্বার, হাতিবাগানে চেম্বার, আমতলাতে চেম্বার আছে, আমতলা যেটি ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুর জোকা, তারপরে আমতলা। আচ্ছা, আর হেড অফিস মধ্যমগ্রামে রেগুলার চেম্বার হচ্ছে মধ্যমগ্রামে, আর হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে নিয়মিত চেম্বার। আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখুন, আর পেশেন্টদের ফিডব্যাকটা একটু দেখাতে হয়, তাই আমরা এখন একটু চলে যাই ওখানে, আবার আমরা ফিরবো স্টুডিওতে, আপনাদের ফোনও নেব, সঙ্গে থাকুন সবাই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন?
এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি
আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আবার স্টুডিওতে। লাইভ প্রোগ্রাম চলছে, ডক্টর এস ভাদুরী আছেন আমাদের সাথে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। লা এলিগেন্স একটি উইং, একটি হাউস অফ এনবিপির একটি উইং লা এলিগেন্স। বিভিন্ন স্কিনের প্রবলেম, হেয়ার প্রবলেমের জন্য প্রোডাক্ট এবং ট্রিটমেন্ট লা এলিগেন্সের আন্ডারে হয়। আজকে আমরা শুরু করেছিলাম আলোচনা স্কিনের প্রবলেম নিয়ে, চর্মরোগ নিয়ে। আর অবশ্যই আপনাদের ফোন এলো, এক একজনের এক এক রকম সমস্যা।
আরো কিছুক্ষণ আছি লাইভে, অবশ্যই কিন্তু লাইভে আপনারাও ফোন করতে পারবেন। আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন রাত 10টা অবধি, সকাল 10টা থেকে রাত 10টা। টিভি মিডিয়াতে তো দেখছেনই, টিভি প্রোগ্রাম শো রেগুলারলি একই টাইমে। এর পাশাপাশি ফেসবুক, ইউটিউবেও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও প্রোগ্রামগুলো থাকে, আপনারা দেখে নেবেন বারবার। 9830235527 এবং 37 আর শেয়ার করবেন প্রোগ্রাম। ধরুন আপনার কেউ বাইরে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কলকাতার বাইরে বা বিদেশে বা অন্যান্য স্টেটে, তাদের আপনারা ফোনে শেয়ার করে দেবেন। ইনফরমেটিভ প্রোগ্রাম তো, ইনফরমেশনগুলো ঘরে বসেই এখন গ্যাদার করা যায়। বিভিন্ন চর্মরোগ নিয়ে আলোচনা করছিলাম, সেতি নিয়ে আলোচনা করলাম, ড্যান্ড্রাফ নিয়ে আলোচনা করলাম, আরো অনেক কিছু আলোচনা করব। আর চেম্বার তো সর্বদা খোলা, পেশেন্টদের কিছু কথা আপনাদের শোনাই প্রোগ্রামে সময় পেলেই আমরা। আর ল্যান্সডাউন কলকাতায়, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামের রেগুলার চেম্বার আমাদের, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজারে, দাসনগরের রেগুলার চেম্বার। আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখুন, পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয় এবং আপনারা এসে থেকে খেয়ে, মানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা দূর দূর থেকে আসেন পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতে, টক্সিন ফ্রি করে দেওয়া হয় বডিকে। আয়ুর্বেদে তো অনেক ধাপ আছে, অনেক স্টেপস আছে, সেই অনুযায়ী সিস্টেম্যাটিক্যালি আপনাদের কাজগুলো হয়। শুধু মেডিসিন ইনটেক নয়, পাশাপাশি অনেক কিছু থেরাপি আছে, ম্যাসাজ আছে এবং অয়েলের বিভিন্ন ব্যাপার আছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে। সব আপনারা ধাপে ধাপে এলে বুঝতে পারবেন। যোগা আছে, প্রাণায়াম আছে, মেডিটেশন আছে, সব ইনক্লুসিভ। আপনারা কিন্তু সবকিছু রোগের জন্য প্রপার ট্রিটমেন্ট পেতে বাধ্য। আচ্ছা, ডক্টর ভাদুরী তো আছেন, একজন ফোনেও এসে গেছেন, একটু দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, বর্ধমান, বলুন কি প্রবলেম বলুন। ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে। রাত্রিবেলা ঘুম হয় না, আচ্ছা। বয়স কত? 61। অনেকদিন এই প্রবলেমটা হচ্ছে, ঘুম হচ্ছে না? আচ্ছা, গরমকালটা ঘুম হচ্ছে না। তো আর খাবার দাবার যেটা খাচ্ছেন ঠিক মতো হজম হচ্ছে? খাবার দাবারটা পায়খানা পরিষ্কার হয়? আচ্ছা, রাতে কটায় ঘুমোতে যান? ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। শুনতে থাকুন, বলে দিচ্ছেন টিভিতে শুনুন। প্রথম কথা যেটা হচ্ছে, এই যে গরম পড়ার পর হচ্ছে না, মানে যে শরীর অস্বস্তি হচ্ছে। সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। শরীর অস্বস্তি হয় কারণ হচ্ছে আমাদের যে টেম্পারেচার, ওটা অনেক সময় নিতে পারা যায় না। বা শীতের পরেই তো হট করে গরমটা এখন বেড়ে গেছে অল্প দিনেই। কারণ দেখুন এখন জাস্ট এপ্রিলে এত অতিরিক্ত মাত্রায় গরম, তীব্র গরম, ঠিক আছে, এবং মানুষের ঘাম হচ্ছে, অতিরিক্ত মাত্রায় হিউমিডিটি রয়েছে। তো এই জিনিসটা প্রথম যেটা করতে হবে আপনার, যাতে শরীর ঠান্ডা থাকে। মানে আপনি যখন শুতে যাবেন, শরীরের যাতে টেম্পারেচারটা বেড়ে না থাকে, এটার জন্য কি করতে হবে, আপনার যে খাদ্য খাবার, সেগুলো রিচ খাবার দাবার রাতে খাবেন না, একদম হালকা খাবার খাবেন। তার সাথে সাথে দেখুন, একটা আমি খাবারের কথা বলে দিচ্ছি, সেটার কিন্তু খুব উপকারী। আমরা পান্তা ভাত কথা শুনেছি, যারা ধরুন ভাত খাওয়ার হ্যাবিট আছে, তারা কি করতে পারেন, আগের দিন রাতে ভাতটা বেশি করে বানিয়ে রেখে দেবেন, যতটুকু খেলেন বাদ বাকিটা জল ঢেলে রাখবেন। জলটা কেমন ঢালতে হবে, যতটা ভাত তার থেকে ওপরে, যাতে পাত্রের যতটা ভাত পরিপূর্ণ থাকবে তার থেকে ওপরে যাতে জলটা থাকে, মানে জলে যাতে ডুবে থাকে ভাতটা, ঠিক আছে। এবং ওটা ফ্রিজে ঢোকাবেন না, বাইরে রাখবেন, নর্মাল ঢেকে ঢেকে রাখবেন সুন্দর করে। এটা একটা কিন্তু প্রসেস হবে, এই যে ভাতটা, এটা একটা প্রসেস হয় যেটাকে বলা হয় ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেড খাবার খেলে পেট খুব ভালো থাকে এবং শরীরে অনেক রকম মিনারেলস, ভিটামিনস আরো বেশি করে যেতে পারে। পরের দিন ওই ভাতটা, জলটা খাবেন না, কারণ ফার্মেন্টেড এই ভাত, এরকম পান্তা ভাতের জলটা খেলে অনেক ঘুম পেয়ে যায়, মানুষের একটা তন্দ্রার মতো হতে থাকে, সেটা খাবার দরকার নেই। নর্মাল ওই ভাতটা তুলে খাবেন, এটা একটা। হালকা খাবেন, রিচ খাবার দাবার যত কম খাবেন তত দেখবেন শরীর সুস্থ থাকছে, ঠান্ডা থাকছে। এই সিজনের যেসব ভেজিটেবলস, পটল আছে, ঝিঙে আছে, লাউ আছে, এই ধরনের খাবারগুলো বেশি খাবেন, ঠিক আছে, কারণ এগুলো শরীরকে ঠান্ডা রাখবে, তার জন্যই এই সিজনে এগুলো তৈরি হয়েছে। এটা গেল। আপনি স্যালাড খাওয়ার হ্যাবিট করবেন রেগুলার, কিন্তু একটা করে স্যালাড খাওয়ার চেষ্টা করবেন। দুপুরে ভাত খাবার পর চেষ্টা করবেন একটু দইয়ের ঘোল খেতে, টক দইয়ের ঘোল, সেটা খাবার চেষ্টা করবেন। 100 গ্রাম টক দই নিলে 300 গ্রাম জল নেবেন, মিক্সিতে ওটা ফাটাবেন,
তারপরে ওপর থেকে ফেনাটা বের করে দিয়ে তারপরে যে পাতলা জলটা থাকবেন ওটা খাবেন। ওটার মধ্যে একটু একটু জিরের গুঁড়ো আর একটু বিট নুন এটা দিয়ে ভালো করে নেড়ে খাবেন। এটা দেখবেন আপনার পেটে যে ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো আমাদের খাদ্য খাবার হজম হতে সাহায্য করে, সেগুলোর বৃদ্ধি হবে এবং পেটের হজম শক্তিও বাড়বে, পটিটাও ক্লিয়ার হবে। এই যে পেট যখন এরকম ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে, দেখবেন আপনার কিন্তু রাতের ঘুমটাও ঠিক আসবে। ঠিক আছে, আরেকটা কথা, যারা ধরুন পান্তা ভাত খেতে পারছেন না তারাও গরম ভাতে জল ঢেলে রেখে দেবেন। বেশ কিছু রান্না হওয়ার পর 1-2 ঘন্টা পর দেখবেন ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তখন ওই ভাতটাকে তুলে নিয়ে খেতে পারেন, এতেও কিন্তু অনেক উপকার হবে। এটা একটা ওয়ে বললাম। মোটমাট যেভাবে করেই হোক আপনার শরীরকে ঠান্ডা রাখতে হবে, ভেতর থেকে এসি চালিয়ে ঠান্ডা না, ওটা তো বাইরে থেকে আপনার শরীরকে ঠান্ডা করছে, কিন্তু ভেতর থেকে ঠান্ডা করতে হবে এই সিজনে, তাহলেই দেখবেন শরীরটা ঠিক থাকবে এবং আপনার কষ্টটাও হবে না। ভেতরে ঠান্ডা যদি না হয় শরীর, তখনই অস্বস্তি হয়, জ্বালা পোড়া করে, ভেতরে একটা অস্বস্তিকর ব্যাপার হয়। তো ওটাকে রাখুন, এইভাবে করে ঘুমন। এবং যদি দেখছেন যে এইভাবেও আপনার ঘুম ঠিক আসছে না, তাহলে কিন্তু একবার আমাদের কাছে এসে দেখিয়ে নেবেন, ভেতরে কোনো সমস্যাও থাকতে পারে, সেটা আমরা দেখে বুঝতে পারবো। বর্ধমানে, দুর্গাপুরে সর্বত্র আমাদের চেম্বার আছে, বোলপুরে সর্বত্র, যেটা কাছে হবে চলে আসতে পারেন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন। যিনি ফোন করলেন 61 বছর, ঘুম হচ্ছে না, শরীরটাকে পেটটাকে ঠান্ডা রাখতে হবে। ডাক্তারবাবু প্রথমত বললেন এই গরমে, তারপরও যদি না কমে তখন একটু দেখিয়ে নেবেন। আমাদের বর্ধমানেও চেম্বার, দুর্গাপুর, বোলপুর সর্বত্র। হেল্পলাইন নাম্বারটা টিভিতে আছে, লাল বক্সে, একটু লিখে নিন। কে আছেন এবার বলুন? ফোনে বোধহয় আরেকজন আছেন কেউ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বাবু, এটি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার কথা বলতে গেলে তিনি কথাগুলো মানুষ আটকে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা কি কোনো আর কি রেঞ্জি আছে? আচ্ছা, কথা আটকে যায়। দেখুন, কথা আটকে যাওয়ার দুটো ব্যাপার থাকে, ঠিক আছে। একটা হচ্ছে যদি আপনার জিভটা একটু ভারী হয়, সেক্ষেত্রেও হয়। আরেকটা হচ্ছে ধরুন স্ট্যামারিং, যেটা আমরা বলি তোতলা ভাব, যেটা, ঠিক আছে। এটার দুটো কারণ থাকে। একটা হচ্ছে যদি দেখা যাচ্ছে আপনার অনেক সময় একটু কনফিডেন্সের অভাব হচ্ছে। বয়স কত? 23 বছর বয়স। 23 বছর বয়স। অনেক সময় কি হয়, মানুষ যখন কথা বলতে যায় অনেক সময় নিজে কনফিডেন্স লুজ করে। ধরুন আপনি একটা নতুন জায়গায় কথা বলছেন, আজকেই ধরুন আপনি আমার সাথে কথা বলছেন, আগে হয়তো আমার সাথে বলেননি, টিভিতে হয়তো আগে কোনোদিন ফোন করেনি, তখন কি হবে, আপনি প্রথমবার বলতে গিয়ে হয়তো কি বলবেন আপনার মনে আছে, কিন্তু বলতে গিয়ে একটু হোঁচট খাচ্ছেন। এইভাবে, হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ঠিক আছে। এবং তার সাথে সাথে তখন আপনার দেখবেন আপনি একটু তোতলে যাচ্ছেন। আবার যখন খুব তোতলে যাচ্ছেন, আপনি ফিল করছেন তোতলামো হয়ে যাচ্ছে, স্ট্যামারিং হচ্ছে, আরো বেশি আপনি কনসিয়াস হতে গেলেন, আরো সতর্ক হতে গিয়ে দেখবেন আরো বেশি তোতলামো হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এবার যখন আপনি দেখবেন ওই জিনিসটাই 4-5 হয়ে গেছে আপনার সাথে, তখন আপনি ওটা ক্যাজুয়াল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটার জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। একবার আপনার আসতে হবে, আপনার কন্ডিশনে কতটা ইমপ্রুভ হতে পারে না হতে পারে ডাক্তারবাবুরা দেখে বলে দেবে। তার সাথে পঞ্চকর্মা থেরাপি আছে। আর আমাদের এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে কাজ হয়, যেমন ধরুন যোগ ব্যায়াম, প্রাণায়াম, এগুলো সব কিন্তু ইনক্লুডেড থাকে, ঠিক আছে। এবার এই সব কিছু নিয়ে ট্রিটমেন্ট হলে দেখবেন একটা সুফল পাবেন আপনি। প্রথমে আপনার আসতে হবে আমাদের কাছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অনেকের, হ্যাঁ, মধ্যম গ্রামেও আছে, ল্যান্সডাউনে আছে। আপনার বাড়ি কোথায়? বাগুইহাটি। বাগুইহাটি থেকে, হ্যাঁ, মধ্যম গ্রামটা কাছে হবে আমাদের। ওখানে ল্যান্সডাউন, যেখানে ইচ্ছা আসতে পারে, আপনার খুশি, আপনি জাস্ট হেল্পলাইন নাম্বারে একটা কল করুন, আপনাকে ডিরেকশন বলে ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম, এতগুলি চেম্বার কলকাতায়। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারেও চেম্বার। 9830235527 অথবা 37 আপনাদের জন্য খোলা নাম্বারে আপনারা ফোন করে নিন সবাই। ডক্টর ভাদুরী আছেন, সব ডাক্তারবাবুরাই ঘুরিয়ে ফিরিয়ে থাকেন আমাদের ক্লিনিকে, চেম্বারে এবং আমাদের টিভি শোতে। আপনারা হেল্পলাইনে যোগাযোগ করে নিন। আর আমাদের সিএমডি ডক্টর বি শর্মা তো থাকেনই, অনেক সময় আপনারা তাকে পাচ্ছেন বিভিন্ন চেম্বারে। আমি আরেকবার
একবার বলে দিই আমাদের বাইরের চেম্বারগুলো, তারপর আরেকটু আমরা স্কিনের ব্যাপারে জেনে নেব ডক্টর ভাদুরীর কাছ থেকে। ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, এছাড়া বোলপুরে ডক্টর এস ভাদুরী, দিল্লিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন আপনারা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আলিপুরদুয়ারে আমাদের নিউ ওপেনিং হয়ে যাচ্ছে 27 তারিখে, ডক্টর বি শর্মা থাকবেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সবার জন্য অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমাদের এতগুলি ক্লিনিক, চেম্বার, যার যেখানে সুবিধা হেল্পলাইনে ফোন করে চলে আসুন। আর এই যে স্কিনের ব্যাপারে কথা বলছিলাম ডক্টর ভাদুরী, এক্ষেত্রে টক্সিন ফ্রি বডি তো দরকার হয়, সেক্ষেত্রে পঞ্চকর্মাও কখনো কখনো ক্রিটিক্যাল স্কিন ডিজিজে নিশ্চয়ই আপনারা বলে দেন পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। ঠিক জায়গাটায় আপনি ধরেছেন। দেখুন আমাদের যে ক্রিটিক্যাল স্কিন ডিজিজের মধ্যে আমরা সোরাইসিসটাকে বলি, কারণ দেখুন মডার্ন মেডিসিন বলছে এই রোগ কোনোদিন সারবার নয়, কারণ হচ্ছে এটা অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, এটাকে শুধু আপনি ম্যানেজ করতে পারেন কিন্তু সারানো যাবে না, কারণ এটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বলতে কি বলা হচ্ছে, যে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, মানে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাই আমার শরীরের বিরুদ্ধে কাজ করছে। সেটা যখন শরীরের বিরুদ্ধে কাজ করে অটোমেটিক আমাদের সেটাকে সারানো সম্ভব নয়, এটা মডার্ন মেডিসিন বলছে। তার সিমটমগুলোকে ম্যানেজ করে করে রাখা। কিন্তু আয়ুর্বেদ বলছে এটাকেও কিন্তু ঠিক করা যেতে পারে, প্রপার যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এই যেটা আমাদের সোরাইসিস এটাকে কিন্তু সারানো যেতে পারে। এখানে যেটা আমরা বলছিলাম যে বডি ডিটক্সিফাই মানে আমাদের যে ভেতরের পার্টটা সে সম্পূর্ণভাবে আমাদের ব্লাড থেকে শুরু করে আমাদের অর্গানসগুলোকে সবগুলোকে কিন্তু টক্সিন মুক্ত করা হয়, যাতে শরীরে এমন কিছু না জমে থাকে যেটার কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। বর্জ্য পদার্থ বা বিষ বলতে পারেন, শরীর থেকে আমাদের বের করে দেওয়া হয়। যখনই আপনার শরীরে টক্সিন থাকবে না, আপনি কিন্তু রোগ মুক্ত জীবনযাপন করতে পারবেন। তার জন্যই এই যে পঞ্চকর্মা থেরাপি, যদি স্কিনে কারো সোরাইসিস হয় তাহলে কিন্তু পঞ্চকর্মা থেরাপি নিলে তার খুব ভালো এফেক্ট আসবে এবং একটা পার্মানেন্ট সলিউশন আপনি পেতে পারবেন। বা পঞ্চকর্মা ট্রিটমেন্ট তাহলে স্কিনের ক্ষেত্রেও কিন্তু খুব উপযোগী। আপনাদের কিন্তু এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। সোরিয়াসিসের ট্রিটমেন্ট আমাদের এখানে খুব ভালো মতো হচ্ছে। এটা একটা ক্রনিক স্কিন ডিজিজ সোরিয়াসিস, খুব মানে জটিল রোগ কিন্তু একদম। হ্যাঁ, তো এই ব্যাপারে একটু বলে দিন। হ্যাঁ, যে এটা দেখুন যেটা বললাম অটো ইমিউন ডিজিজ, এবং এটা আরো একটা বড় মারাত্মক আকার ধারণ করে এই সোরিয়াসিসটা যখন এখান থেকে পেইন শুরু হয়। দেখুন সোরিয়াসিস হলো আপনার গায়ে দেখবেন আঁশের মতো চামড়া উঠছে, চুলকোচ্ছে, সেখানে চামড়াগুলোকে যদি বাই চান্স টেনে তুলে দিচ্ছেন সেখান থেকে রক্ত বেরিয়ে যাবে, এরকম একটা দেখতে। ঠিক আছে, কোথায় হতে পারে? হাতে, পায়ে, সারা শরীরের যে কোনো অংশে, এমনকি মাথার মধ্যে, চুলের উপরে, চুলের মধ্যেও হয়, চুলের ভেতরে, তো সারা শরীরেই হতে পারে। এবং এই যে চুলকোচ্ছে আপনার, মানে আপনি ছটফট করবেন, ভাল লাগবে না, শরীর অস্বস্তি লাগবে, তারপরে ব্লাড বেরিয়ে যেতে পারে, ঘা হয়ে যায় অনেক সময়, এটা তো গেল। তার পাশাপাশি এই রোগটা যখন বাড়তে থাকে মানুষের শরীরে, মানুষ যখন সঠিক ট্রিটমেন্ট করে না, এটা সিমটমগুলোকে খালি ধামাচাপা দিয়ে রাখতে চায়, বিভিন্ন ওষুধ দোকান থেকে মলম কিনে এনে লাগিয়ে ওই চুলকনিটাকে কমানোর চেষ্টা করে নিজে, তখন এইটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন সোরিয়েটিক আর্থারাইটিস বলে। আমরা শুনেছি যে আর্থারাইটিসে কি হয়, ব্যথার সমস্যা দেখা যায়, এবং সাধারণত আমরা অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে দেখেছি হাঁটুর পেইনটাই বেশি হয়। এই যে সোরিয়েটিক আর্থারাইটিস, এইটা গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়ে যাবে এবং এত কষ্টদায়ক হবে, মানুষ এত মানে ব্যাপারটা নিয়ে কষ্ট পায়, পেইনফুল এত, যে মানুষ বলে যে আমার বেঁচে থাকার দরকার নেই, মানুষ খারাপ কিছু করে নিতে চায়, এরকম গন্ডগোল হয়। ঠিক আছে, তো সেটার থেকে যদি আপনি সুস্থ হতে চান তাহলে অবশ্যই বলবো
এখনই চলে আসবেন। এমন নয় যে আপনার আরেকটু বাড়ুক, সমাধান তো আছেই। সমাধান সঠিক টাইমে নিলে অ্যাকশন, তাহলেই কিন্তু সমাধান হয়। আপনার যখন সব কিছু শেষ হয়ে গেল, সময় নেই হাতে, তখন সমাধান চাইলে কিন্তু সমাধানটা পেতে গিয়ে ভুগতেও হতে পারে এবং দেখা গেল যে সমাধানটা আপনি পেলেনই না। তার জন্যই বলবো হাতে সময় থাকতে থাকতে চলে আসুন একবার এনবিপিতে এসে। আপনার যে কোনো রোগ আমি বলে দিচ্ছি, দেখুন স্কিনের প্রবলেমে সাধারণত যেগুলো হচ্ছে আমাদের, সেগুলো সবগুলোই কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। তাছাড়া সোরাইসিস, তাছাড়া ভিটিলিগো মানে সেতি, এগুলোর ট্রিটমেন্টও হয় স্কিনের। আর তার সাথে সাথে ধরুন আপনার পেটের যে কোনো সমস্যা, অ্যাসিড জিআরডি যেটা বলছি, গলা দিয়ে বুক দিয়ে জল বেরাচ্ছে বা ঝাঁজ বেরায়, বুকে চাপ চাপ ব্যথা হয় অনেক সময় গ্যাসের থেকে, বা জ্বালা করছে, বা ধরুন আপনার আইবিএস মানে কনস্টিপেশন হয়ে গেছে, পায়খানা কষে যায় অনেক সময় একদম পাতলা হতে থাকে, একবার না 3-4 বার যেন সারাদিনে পায়খানা করতে হয়, নাহলে মনে হয় যে না ঠিক হয়নি আমার পায়খানাটা। বাইরে বেরোতে গেলে ভয় লাগে যদি আবার পায়খানা পেয়ে যায়, এগুলোর ট্রিটমেন্ট আছে। যাদের কনস্টিপেশন খুব জোর দিয়ে মানে পায়খানাটা করতে হয়, বের করতে হয়, এবং সেখান থেকে দেখা গেল পাইলস, ফিশার এগুলো হয়ে গেছে, অথবা কারো ফিস্চুলা হয়েছে, ঠিক আছে, নালী ঘা যেটাকে বলা হয়, এই সবগুলো ট্রিটমেন্ট কিন্তু আছে। তাছাড়া ডায়াবেটিসের প্রবলেম, আর্থারাইটিসের প্রবলেম, হাইপারটেনশন মানে প্রেশারের প্রবলেম, তারপরে থাইরয়েডের প্রবলেম, এই সবগুলো প্রবলেমের কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট হয়। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে মহিলাদের বা পুরুষদের যে কোনো রোগ মহিলাদের বা পুরুষদের যেগুলো হয়, সেই রোগেরও কিন্তু ট্রিটমেন্ট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। আচ্ছা, মানে গাইনো প্রবলেম এবং ছেলেদের সেক্সুয়াল প্রবলেম থাকলে সব ট্রিটমেন্ট পাবেন। বাহ, এ টু জেড। আমি সব সময় বলি মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব ট্রিটমেন্ট আয়ুর্বেদ করে, এবং আয়ুর্বেদ মানেই তো একটাই নাম আমাদের মনে প্রাণে ভেসে ওঠে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। 9830235527 অথবা 37-এ আপনারা যোগাযোগ করুন। স্কিন এবং চুল দুটোরই কিন্তু খুব যত্ন নিতে হবে। স্কিনের রোগ, চুলকুনি, ইচিং, এই যে গরম পড়েছে ডক্টর ভাদুরী, রাস্তায় বেরোলেই সবার এত সানবার্ন হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, আর পিম্পলস তো রয়েছে। এক একজনের পিম্পলস প্রোন স্কিনটা অয়েলি হলে দেখবেন সবসময় অনেকেরই থাকে, মানে শুধু টিনেজে হচ্ছে তা না, একটু বেশি বয়সেও পিম্পলস, তার মধ্যে খোটাখুটি করলে রক্ত বেরিয়ে যাচ্ছে, দাগড়া দাগড়া ঘা হয়ে যাচ্ছে, মুখে হোক, হ্যাঁ বিচ্ছিরি দেখতে লাগছে। এই জায়গাগুলো থেকে আমাদের প্রপার একটা মানে নলেজ আমাদের অ্যাকোয়ার করতে হবে ডাক্তারবাবুদের থেকে, কি করা উচিত, ডুজ অ্যান্ড ডোন্টস, কি করবেন কি করবেন না। সব সময় নিজে নিজে ডাক্তারি হয় না, কিন্তু সবকিছুতে হিতে বিপরীত হয়ে যায়। যাদের এই প্রচন্ড পিম্পলস ডাক্তারবাবু, তাদের জন্য একটু বলুন। প্রথমে আমি বলে দিই, যাদের পিম্পলস খুব বেশি হচ্ছে বা ব্রণ যেটা বলা হয় সেটা যদি খুব বেশি হয়, প্রথম কথা হচ্ছে সাবান দিয়ে না, প্রপার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে দিনে 2 বার, ঠিক আছে? দিনের বেলা একবার, ঘুম থেকে ওঠার পর, আবার রাত্রে শুতে যাওয়ার পর আরেকবার। কারণ ঘুম থেকে ওঠার পর দেখা যায় তেল ভাবটা স্কিনের মধ্যে বেড়ে যায়, এবং তেল ভাবটা বাড়লেই কিন্তু এই ব্রণগুলো হওয়ার চান্সেস থাকে যদি মুখ পরিষ্কার না থাকে। এটা গেল। ড্রাই স্কিনে অতটা হয় না, অয়েলি স্কিনে বেশি হয়। অয়েলি স্কিনে কিন্তু এটা বেশি হয়, ঠিক আছে, গেল। দ্বিতীয় কথা হচ্ছে মুখ না ধুলে কি হবে, ডেড সেলগুলো মুখে জমে থাকে, লোমকূপগুলোকে আটকে দিলে দেখা যায় ওখানে ব্রণ তৈরি হয়ে গেছে। দ্বিতীয়ত কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্রণটাকে বাড়তে দেবে না, মানে এই গ্ল্যান্ডের সিক্রেশনটা, মানে এই যে আমাদের যে সিবেশিয়াস গ্ল্যান্ড বলে স্কিনের তলা একটা গ্ল্যান্ড থাকে, যার থেকে একটা কি বলবো জেলি মতো বেরায়, ঠিক আছে, সিবাম বলা হয়, সেইটা যখন আটকে যায়, বেরোতে পারে না, তখনই এই ফুসকুড়িগুলো হয়, যে ব্রণ বা একনি আমরা যেটা বলছি এগুলো হয়। তো তার জন্য লোমকূপগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে, এবং এই সিবামের সিক্রেশনটা কমবে যদি আমরা কিছু প্রোডাক্ট আছে আমাদের লাইলিগেন্সের, সেগুলো মাখা যায়, কিছু জেল আছে সেই জেলগুলো মাখতে হয়। তাছাড়া আমরা খাবার যখন খাবো মাথায় রাখতে হবে আমাদের যাতে হজম ঠিক হয়, পেটের গন্ডগোল না হয়, আর অতিরিক্ত ফ্রাইড খাবার, রিচ খাবার এগুলো খাবো না, পটি যাতে ক্লিয়ার হয় এগুলো মাথায় রাখতে হবে, এবং লিভার যাতে ঠিক থাকে, সুস্থ থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলেই দেখবেন এই ব্রণর প্রকোপ থেকে আপনি কিন্তু রেহাই পাচ্ছেন। ছোট অল্প বয়সেও এগুলো হয়, আবার বেশি বয়সেও হয়। বেশি বয়সের মহিলাদের মধ্যে যখন দেখা যায়
বুঝবেন সেখানে হয়তো গাইনির কিছু সমস্যা আছে, পিসিওডির সমস্যা থাকতে পারে, ওভারিতে সিস্ট থাকতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয়। তার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনাদের যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন। আর ডক্টর মাসুদ, স্কিনের ট্রিটমেন্টও তো হচ্ছে আমাদের এখানে, যে কোনো সমস্যার ট্রিটমেন্ট হয়। স্কিনের ওষুধ তা না, স্কিনের বিভিন্ন ট্রিটমেন্ট হয়, প্রসিডিওর আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই অ্যাকনে টেকনের জন্য কিছু ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট আছে, যেগুলো আপনি আমাদের এই এনবিপির লাই লিগেন্সে এলে কিন্তু পেয়ে যাবেন। লেজার থেরাপি আছে বিভিন্ন ধরনের, তার মাধ্যমে কিন্তু এই ব্রণ কমানো যায়, ব্রণর দাগ ঠিক করা যায়, এবং ব্রণ হয়ে গিয়ে অনেকের যাদের গর্ত হচ্ছে বড় বড়, সেই গর্তগুলোকে কমিয়ে আনা যায়। তিল আঁচিলটাও কিন্তু তুলে নেওয়া যাবে। বাহ, যাদের তিল আঁচিল হচ্ছে প্রচন্ড পরিমাণে, তারাও একবার এসে একটু যোগাযোগ করুন। ট্রিটমেন্ট সেন্টার, সুতরাং সব রকম থেরাপি, সব রকম মেশিনারি আছে আপনাদের ঠিক করে দেওয়ার। আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, হেল্পলাইনে যোগাযোগ করুন। রেগুলার প্রোগ্রাম আমাদের দেখতে ভুলবেন না, আর ফেসবুক ইউটিউবেও সার্চ করলেই পেয়ে যাবেন, কিন্তু প্রোগ্রামগুলো থাকে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। আর রেগুলার প্রোগ্রাম আবারও হবে, আপনারা কথা বলবেন, হেল্পলাইন নাম্বার খোলা রইল। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।